আমার হাজবেন্ড কেন নাই এটার উত্তর ওনাদের কাছে আছে। ডিজিকে প্রোটেক্ট করতে গিয়ে আমার হাজবেন্ডের কি অবস্থা হয়েছিল এগুলা ওনারা কেন বলেন আজকে। ছাই ফেলে দেওয়া হয়েছে, তো আমি তখন ওনাকে বলেছিলাম যে ছাইগুলো ফেলে দিচ্ছেন, ছাইগুলো থেকে তো ডিএনএ করা যাবে। বলে যে যাওয়ার মানুষ চলে গেছে, ছাই দিয়ে কি করবে? মুন্নিশা কি জানে সে যে কি ধরনের মানুষ, সে এই ধরনের জিনিস অফিসাররা এখানে ভিতরে মারা যাচ্ছে, আমরা তো শত্রুকে ওভাবে মরতে দিতে পারি না, তাই না? সে বাইরে যা তা কথা বলছে, ভিতরে ফ্যামিলিগুলো আটক আছে। তাহলে আমাকে এমন কোনো ডেথ সার্টিফিকেট দেখ যে আমার হাজব্যান্ড এভাবে শহীদ হয়েছেন এই কথাটা আমরা যেন সব জায়গায় লিখতে পারি। আওয়ামী লীগ সরকার তো চলে গেছে 5ই আগস্ট, এরপর থেকে তারপরও যখন আপনার সাথে এরকম করা হচ্ছে, আপনি কি মনে করেন এখনো এই যে আওয়ামী লীগের যারা ছিল আর্মিতে তারা রয়ে গেছে? রয়ে গেছে তো, হ্যাঁ রয়ে গেছে তো, তারা রয়ে গেছে তো। আমি যাদের নাম এখনো বলতে ভয় পাচ্ছি, কারণ তারা সার্ভিং। আমাকে এত উত্তক্ত করেছে, এত ব্ল্যাকমেইল করেছে। আমি একটা মহিলা, আমাকে এমনভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়েছে। আমি যখন কারোর জন্য কমপ্লেন লিখে নিয়ে গেছি খুব বাজে একটা লোকের সম্পর্কে, তখন দেখা গেছে উনি আমাকে একটা বাজে কথা বলছেন, তাহলে উনি কমপ্লেনটা রাখবেন। অনেক ধরনের অনেক রকমের সমস্যার সৃষ্টি করেছেন। চাকরির ক্ষেত্রে ব্যবহার খারাপ, ইনসাল্ট করা। আমার শুধুমাত্র আমার বাচ্চারা বাসায় পৌঁছালো কিনা, আমাকে নিতে কখন গাড়িটা আসবে, যে গাড়িটায় আমি যাতায়াত করতাম, এই ফোন দুইটা ধরার জন্য আমার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। কোত্থেকে? বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ওখানে আমি চাকরিতে ঢুকেছিলাম। সেটাও হচ্ছে আমি অন্য একটা প্রাইভেট জায়গায় চাকরিতে ছিলাম। ওখান থেকে কর্নেল আনিস ছিলেন, উনি আমাকে চাকরি ছাড়িয়ে নিয়ে আসছিলেন। ওনার কথার উপরে আমি আসছিলাম। উনি বলেছিলেন বাচ্চা বড় নাকি টাকা বড়? হ্যাঁ, আমি অর্ধেক স্যালারি দিব, বাট আপনি মান সম্মান নিয়ে হাফ বেলা কাজ করবেন, সারা দিন না। বাচ্চাদেরকে বুকে নিয়ে আসবেন বাসা থেকে, বাচ্চাদেরকে বুকে নিয়ে এখান থেকে চলে যাবেন। কত সালের ঘটনা এটা? হচ্ছে 2014। তারপরে কি হলো? পরে ঢোকার পরে দেখলাম আমার বসার কোনো জায়গা নাই। আমি নার্সারি ক্লাসে একদম পিছনে যেই বাচ্চাদের যেই সিটটাই কেউ এসে বসে না, আমি ওখানে বসে থাকি। ওখানে বসেই আমি খাতা চেক করি, সব কাজ ওখানে করি। তারপর এখন খুব বড় অবস্থানে আছেন ওই ভাইকে, আমি দেখেছিও বিভিন্ন সময় কবরস্থানে আসেন বড় বড় মানুষদের সাথে, বিগত সরকারের লোকদের সাথে আসেন উনি। তার মেয়ে একদিন বললো আমাকে দেখলে ওনার ভয় লাগে। সেই মেয়ে কান্নাকাটি, আমাকে সে সহ্য করতে পারছে না। কিন্তু কি ওই স্কুলে? হ্যাঁ, স্কুল গভর্নিং বডিতে আছেন? গভর্নিং বডিতে উনি ছিলেন না, উনি তখন ছিলেন ডিজিএফআইতে সম্ভবত ছিলেন সেই ভদ্রলোক। উনি সার্ভিং আছেন। আমি আবার এখন ওনার নাম বলবো, তারপরে তো উনি আমাকে ফেসাদে ফেলে দিবেন। আমার তো এত শক্তি নাই। যারা রিটায়ার তাদের নাম বললেই তো আমাকে ফেসাদে ফেলে দেওয়া হবে। আমি কিভাবে বলবো? না, কেউ বলতে হবে, তাহলেই হবে। বিপদ হয়তো আসবে, বাট তারপরেও তো কারণ এদের মুখোশ তো খুলতে হবে। আমি যেভাবে 9 সালেও বলেছি, আমার তো অনেক কিছু মুছেই দেওয়া হয়েছে। সাহারা খাতুন আমাকে যে কথাগুলো বলেছিল। সাহারা খাতুন কি বলেছিল আপনাকে? সাহারা খাতুন বলেছিল যে কিছু বডি ছাই ফেলে দেওয়া হয়েছে। তা আমি তখন ওনাকে বলেছিলাম যে ছাইগুলো ফেলে দিচ্ছেন, ছাইগুলো থেকে তো ডিএনএ করা যাবে। বলে যে যাওয়ার মানুষ চলে গেছে, ছাই দিয়ে কি করবে? যারা হিন্দু তারা ছাই তো পানিতেই ফেলে দেয়। তখন আমি বলছিলাম আমার হাজবেন্ড কি হিন্দু ছিল? আমার হাজবেন্ড তো হিন্দু ছিল না। কিন্তু আপনি কিভাবে আমাকে এই কথাটা বললেন? আর আমি যেহেতু শেখ হাসিনাকে অনেক বেশি বিশ্বাস করতাম, হ্যাঁ, আমি ওনাকে না সব কথা বলে দিয়েছিলাম। এইগুলা আমি তো বুঝিনি যে এক পর্যায়ে যে বুঝতে পারবো যে উনি আসলে অভিনেত্রী ছিলেন, উনি শুধু বাংলাদেশের সরকার ছিলেন না। অনেকেই বলছে কিন্তু বিডিআর এর আবার পুনঃ তদন্ত হোক, সব কিছু প্রক্রিয়া আবার যেন করা হয়। আপনি কি মনে করেন? বিগত সরকারের জিনিসগুলো আপনারা দেখেছেন যে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে আনিয়ে শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাদের কষ্টটা ওনারা বুঝে শাস্তি দিয়েছেন, অথচ আমাদের সেই ক্ষমতা নাই। আমরা পারিনি সরকারের কাছ থেকে সেই তদন্ত সঠিক কাজগুলা করাতে, সেই বিচারগুলা মানে পাওয়ার কোনো ব্যবস্থা করাতে পারিনি। আর পাবো কি করে, যেখানে ওনার দলের লোক ওনারা এখানে নিজেরা ইনভলভ। আমি ওনাদের ইনভলভ কেন বলবো না বলেন? যখন আমরা স্টেটমেন্ট দিয়েছি আমাদের স্টেটমেন্টগুলো রাখা হয়নি। যখন হিন্দি ভাষা বলেছি, কেন হিন্দি ভাষাগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কেন বলতে দেওয়া হয়নি?
তাহলে কি আমি বলবো না? আমি তো ধীরে ধীরে জিনিসগুলো আস্তে আস্তে আসছি। যখন দেখি এইখানের আমাদের কোনো ভাবির বাবা অথবা ভাবির মা এমপি ইলেকশন করেন নৌকার হয়ে, তখন কি আমার মনে প্রশ্ন আসেনি যে কিভাবে সম্ভব? একই প্রস্তাব তো আমার মাকে দেওয়া হয়েছে। আমার মা তো শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত পারেননি। আমার শ্বশুরকে তো চাকরির অফার দেওয়া হয়েছে বড় বড় রকমের, আমার দেবরকে তো সরাসরি ক্যাপ্টেন হিসাবে ঢুকানো হবে বলা হয়েছে, পারেনি তো। এখানে আমি অবশ্যই বলবো এখানে আওয়ামী সরকার জড়িত। আওয়ামী সরকার যদি জড়িত নাই হতো তাহলে উনি খুব তাড়াতাড়ি যেভাবে উনার সমস্যাগুলোর সমাধান করে উনি শাস্তি দিয়ে থাকতেন, সেভাবে একইভাবে আমাদেরগুলো শাস্তি হয়ে যেত। সেদিন সাদা পতাকা নিয়ে টিভিতে যখন দেখলাম, পরবর্তীতে সাদা পতাকা নিয়ে সাহারা খাতুন এবং নানক ঢুকেছেন, একজন সাংবাদিক মুন্নি সাহা উনি বাইরে বলছেন বিডিআর সৈনিকদের উপরে অত্যাচার হয়েছে। তাহলে এখানে প্রত্যেকটা ইউনিটে যদি খবর নেওয়া হয়, ব্যাটালিয়নগুলাই বলে দিবে যে তাদের স্যাররা কেমন ছিল। তাহলে কিসের জন্য এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে? মুন্নি সাহা কি জানে? সে যে কী ধরনের মানুষ, সে এই ধরনের জিনিস অফিসাররা এখানে ভিতরে মারা যাচ্ছে, আমরা তো শত্রুকে ওভাবে মরতে দিতে পারি না, তাই না? সে বাইরে যা তা কথা বলছে, ভিতরে ফ্যামিলিগুলো আটক আছে, সে কি এগুলো বলতে পারে? এক তো সে এগুলো কথা বলেছে, তার উপরে সাদা পতাকা নিয়ে ঢুকে গেল পলিটিক্যাল লোক। কেন আমাদের আর্মির ভাইরা না? কেন তাদেরকে পারমিশন দেওয়া হলো না? তখন চিফ কেন এখন আজকে টিভিতে উনি ইউটিউব চ্যানেল খুলে উনি যা তা কথা বলছে? এত বছর উনি কোথায় ছিল? উনি তো গর্তের মধ্যে লুকিয়ে আছে ইউএসএতে গিয়ে। উনি এতদিন বলতে পারেনি কেন? ওনাকে ইউএসএ থেকে কে টেনে নিয়ে আসতো? ওনার এখন মনে হয়েছে উনি শেখ হাসিনা চলে যাওয়ার পরে মুখ খুলবে? কেন? উনি ইউএসএতে যখন গর্তে লুকিয়ে গেছে উনি তখন মুখ খুলতে পারেননি? উনি জানেন না ক্যাপ্টেন তানভীরের কি রোল ছিল ওই দিন? উনি তো খুব ভালো করে আমার কাছে বলেছেন। তখন তো আমাদের যে ডাইরেক্টর ওয়েলফেয়ার ছিল উনিও জানেন আমার হাজব্যান্ডের কি রোল ছিল পিলখানাতে। ডিজিকে প্রোটেক্ট করতে গিয়ে আমার হাজব্যান্ডের কি অবস্থা ছিল, এগুলা আমি তো ছিলাম না পিলখানাতে। ওনাদের মুখ থেকে আমার হাজব্যান্ড কেন নাই এটার উত্তর ওনাদের কাছে আছে। ওনারা কেন বলেন আজকে? ওনারা সব কিছু জানেন। কি জানেন ওনারা? মাঝার ভাই এবং আমার হাজব্যান্ড এনি হাউ তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, কারণ সবচেয়ে জুনিয়র যারা থাকে তারাই তো আগায়। তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে ডিজি এবং সিনিয়রদেরকে, এবং তারা কোনো দিকে ছুটাছুটি না করে সেটা চেষ্টা করেছে, যার কারণে তাদের অবস্থা সবচেয়ে খারাপ করা হয়েছে। এটা ওনারাই আলোচনা করেছে আমাদের সামনে বারবার। তাহলে এটা কেন বের হয়ে আসছে না? কারণ আইজিপির মেয়ে জামাই ছিল হচ্ছে মাঝার ভাই, তার জন্য ওনারটা নিয়ে ঘাটাঘাটি করছেন না, কারণ উনিও নিশ্চুপ। উনি তো ওনার মেয়েকে নিয়ে বের হয়ে গেছেন, উনিও তো পলিটিক্যাল। এত বছর উনি চুপ থেকে এখন উনিও এসে কথা বলছেন, আওয়ামী লীগের বদনাম করছেন। উনি যখন নৌকার পদে দাঁড়িয়েছিলেন তখন তো উনি বদনাম করেননি। উনি কিভাবে দাঁড়ালেন? ওনার মেয়ে জামাইকে মেরে ফেলেছিল না? আজকে আমি কথাগুলো বলছি, দেখবেন আমার নামে কি পরিমাণ এখন কথা চলে আসবে। এই কথাগুলোই আমি বলে আসছি দেখে আজ পর্যন্ত আমি এত খারাপের পর্যায়ে চলে গেছি। কেন বাবা? যেটা হয়েছে, যেটা সত্য, যা তোমরা করেছো, ওটা তোমরা কেন নিতে পারো না? তুমি করবা, তুমি নিবা, তাহলে তুমি করো না সে কাজটা। তোমরা অফিসারদেরকে মেরে ফেলতেছো, সাদা পতাকা নিয়ে ঢুকে পড়ছো। পলিটিক্যাল লোক কেন যাবে পিলখানার ভিতরে? অফিসারদেরকে, ফ্যামিলিকে বাঁচাতে গিয়েছিল, কেউ বার করে নিয়ে এসছে, আমাদেরকে এনেছিল সাহারা খাতুন, নিয়ে এসছিল নানক বের করে, আরসিকোলা খাওয়ার জন্য গিয়েছিল, যেখানে আমাদের বাচ্চারা দুধ না খেয়ে, বিস্কুট না খেয়ে সে চিপস সামনের থেকে কেড়ে নিয়েছিল। কবরস্থানে বিশেষ একজন ব্যক্তি আর্মির, আমাদের এক্স চিফ যিনি চলে গেছেন, সে বিশেষ ব্যক্তিকে বলেছে আমার নামটা নোট করতে। আমাকে গত 15.5 বছরে কবরস্থানের সামনে দাঁড় করায়নি 6 জনের মধ্যে। এই এত বছরে প্রথম দাঁড় করিয়েছে ফুল দেওয়ার জন্য। কবরস্থানে দাঁড়িয়েছি, তারপরে এক্স চিফ এসে, এক্স চিফ মানে জেনারেল শফিউদ্দিন, এসে সবাইকে জিজ্ঞেস করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন কোথায় আছে বাচ্চারা, আমি কেমন আছি, কোনো প্রবলেম হলে ওনাকে জানাতে। উনি আমার ফোন নাম্বারটা নিলেন, তো আমি ওনাকে জানাবো, কোথায় জানাবো বলেন তো? ফোন নাম্বার দেয়নি না, ওনারটা দেননি, ঠিক আছে। তারপরে বললো ওনার নামটা নোট করো। যেই ব্যক্তিটাকে নোট করতে বলেছেন ওনাকে আমি মনে রেখেছি। এখন আপনি কি চান? শহীদ অফিসারের স্ত্রীকে যে সম্মানটা দেওয়া হয়, তার সন্তানদেরকে, তার পরিবারকে যে সম্মানটা দেওয়া হয়, আমি সেই সম্মানটা তখনও চেয়েছি, এখনও চাই। আর আমার হাজবেন্ডের বডি পাওয়া যায়নি, সেটা যেভাবেই হোক
বর্তমান সরকার বা আর্মি সেটা ওনারা যেভাবে মনে করে সেভাবে বের করে দিবে, এটা আমার সবভাবে চাওয়া। যদি বডি পুড়িয়েই ফেলা হয় তাহলে কিভাবে আর বের করবে? ওনারা তো বিভিন্ন রকম কথা বলছে, একবার বলছে পুড়িয়ে ফেলেছে, একবার বলছে মিসম্যাচ হয়েছে। এমনও বলেছে যখন জওয়ানদেরকে ধরা হয়েছে, এমনও আমি শুনেছি যে বর্ডারের ওই পারে নিয়ে ফেলে দিয়েছে। তাহলে আমাকে এমন কোনো ডেথ সার্টিফিকেট দেখ যে আমার হাজব্যান্ড এভাবে শহীদ হয়েছেন। শহীদ হয়েছেন এই কথাটা আমরা যেন সব জায়গায় লিখতে পারি। আমি লিখতে চাই, আমি বলতে চাই, আমাদের প্রত্যেকের বাচ্চারা যেন বলতে পারে। আমাকে দাবি করতে হবে কেন? আমাদের প্রত্যেকটা ভাবির হাজব্যান্ড কি শহীদ হন নাই? আমি চাই হচ্ছে পিলখানার গেট যেন প্রত্যেকটা অফিসারের বিএ নাম্বার র্যাঙ্ক দিয়ে নাম লেখা থাকে এবং লেখা থাকে হিরোজ লিভ ফর এভার। প্রিয় দর্শক, বিডিআর শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহার প্রত্যক্ষদর্শী বর্ণনায় আপনাদের জানাতে চেষ্টা করেছি বিডিআর হত্যাকাণ্ডের চক্রান্ত এবং গত 15 বছর আওয়ামী সরকার ও সরকার ঘনিষ্ঠ আর্মি অফিসারদের দ্বারা পরিবারটির নির্যাতনের কথা। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত কষ্টের পরও তাসনুভা কিন্তু হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাওয়া নিয়ে আশা হারাননি। এখনও সম্মান করেন আর্মি সহ 3 বাহিনীকে। বিশ্বাস করেন তারা তাদের কলিগদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেই। তাসনুভা মাহার সাথে স্বাধীন মিডিয়াও এ বিষয়ে আশাবাদী। আর্মি তথা সশস্ত্র বাহিনী দেশের যে কোনো বিপদে নিজেদের জীবন বাজি রেখে অতীতে ঝাঁপিয়ে পড়েছেন। তাই আমরা বিশ্বাস করি গুটি কয়েক দুষ্ট আর্মি অফিসারের কারণে সশস্ত্র বাহিনী তাদের দেশপ্রেমের সুনাম কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি অব্যাহত রাখব। এই প্রোগ্রাম নিয়ে কোনো পরামর্শ অথবা শহীদ পরিবারের সদস্য বা ওই দিন ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে আমাদের সাথে SwadhinMedia.pr@gmail.com ইমেইলে যোগাযোগ করুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে এই অনুষ্ঠানে নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।